হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ জয়সওয়াল, তোমাদের ইতিহাসের শিক্ষক। আজকে 7 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখো কি বলা হয়েছে। প্রথম প্রশ্ন যদি দেখি আমরা, তাহলে কি বলেছে দেখো, যে হিস্ট্রি ফ্রম বিলো। কি বলেছে প্রথম প্রশ্ন? হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটি, প্রবন্ধটি লিখেছেন কে? ইএইচ কার, ইপি থমসন, মার্ক ব্লক, না রণজিৎ গুহ। হিস্ট্রি ফ্রম বিলো, বিলো মানে নিম্নবর্গের ইতিহাস চর্চা। আর এই নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক আমরা কাকে দেখি? রণজিৎ গুহকে। তাহলে কে হবেন এই লেখক? রণজিৎ গুহ। হিস্ট্রি ফ্রম বিলো, কথাটা বোঝা গেল? বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম জিজ্ঞেস করেছে। বঙ্গদর্শন, বেঙ্গল গেজেট, সোমপ্রকাশ না দেশ? কি হবে উত্তর? বঙ্গদর্শন। বঙ্গদর্শন। এখান থেকে মনে রাখবে, কিভাবে মনে রাখা যায়। বকা জরা হীন ভাসুরে, অর্থাৎ পত্র পত্রিকাগুলো এইভাবে মনে রাখতে পারি আমরা। ব থেকে আসে কি? বঙ্গভাষা, বঙ্গভাষা। কা থেকে আসবে কালীনাথ রায়চৌধুরী, কালীনাথ রায়চৌধুরী। ঠিক আছে। জরা, জ থেকে আসে জমিদার সভা। কি আছে? জমিদার সভা। আর প্রতিষ্ঠাতা কে ছিলেন বলা হয়? রাধাকান্ত দেব। বোঝাতে পারছি? তারপরে কি বলেছে? হিন, হিন থেকে কি আসবে? হয় হস্যি থেকে হিন্দু মেলা। দন্তেও থেকে কি আসে? নবগোপাল মিত্র। আর ভাসুরে থেকে কি আসবে? ভারত সভা। কি আসবে? ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে বকা জরাহীন ভাসুরে। কি মনে রাখতে পারি? বকা জরাহীন ভাসুরে। তো বঙ্গভাষা প্রকাশিকা, জমিদার সভা, হিন্দু মেলা আর ভারত সভা। বোকা হচ্ছে কত সালে? 1836। জরা হচ্ছে কবে? 1838। হিন্দু মেলা কবে হবে? হিন্দু মেলা হবে কবে? 1867। আর এটাকেই যদি আমরা ঘুরিয়ে দিই, 1876 খ্রিস্টাব্দে কি হবে? না ভারত সভা। এইগুলো সব নোট ডাউন করে নিবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটা মনে রাখার ট্রিক্স, বকা জরাহীন ভাসুরে। তাহলে এইখানে হচ্ছে কি, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? বঙ্গভাষা। তাহলে প্রথম রাজনৈতিক পত্রিকা হচ্ছে কি? বঙ্গভাষা। আচ্ছা, বেঙ্গল গেজেট কে প্রকাশ করেছিলেন? বেঙ্গল গেজেট হচ্ছে জেমস অগাস্টাস হিকি। কি বললাম আমি? জেমস অগাস্টাস, জেমস অগাস্টাস হিকি, তাই তো? জেমস অগাস্টাস হিকি হচ্ছে কি আমাদের বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন 1780 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বুঝা গেল? এগুলো সব নোট ডাউন করে নিবে। ক্লিয়ার? তাহলে এটা উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে বঙ্গ ভাষা। ক্লিয়ার হয়েছে? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কাকে বলা হয়? ম্যাগনা কাটা মানে পাশ্চাত্য শিক্ষার অগ্রসরের জন্য যে ব্যক্তিটাকে আমরা বেশি করে চিনি বা যে আইনটাকে বেশি করে চিনি, সেটার নাম হচ্ছে কি? উডের ডেসপেচ, ম্যাকলে মিনিট, রেলে রিপোর্ট না চার্টার আইন? কি হবে উত্তর? উডের ডেসপেচ। কবে এসেছিল? 1854 খ্রিস্টাব্দে। ম্যাকলে মিনিট কবে এসেছে? 1835 খ্রিস্টাব্দে। বোঝা গেল কি বললাম? এই দুটো আইন ভালোভাবে মনে রাখবে। এই ম্যাকলে মিনিটকে বলা হয় 1835, আর হচ্ছে উডের ডেসপেচ বলা হয় 1854 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, ভালোভাবে মনে রাখো, প্রথম উপাচার্য কে ছিলেন? ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটা কিন্তু আমাদের ভারতীয় বলেনি। প্রথম উপাচার্য লর্ড ক্যানিং ছিলেন, উইলিয়াম কোলভিল ছিলেন, গুরুদাস বন্দ্যোপাধ্যায় আর আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন।
এবার তুমি বলো একটা হয় আচার্য, একটা হয় উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য, যদি আচার্য প্রশ্ন করে, কি জিজ্ঞেস করে যে আচার্য কে ছিলেন, ঠিক আছে, যদি প্রশ্ন করে আচার্য কে ছিলেন, তাহলে উত্তর হবে কে, লর্ড ক্যানিং। উত্তর কি হবে, লর্ড ক্যানিং। যেহেতু এখানে উপাচার্য জিজ্ঞেস করেছে, তাহলে উত্তর কি হবে, জেমস উইলিয়াম কোলভিল। কি উত্তর হবে, জেমস উইলিয়াম কোলভিল। আর এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ইনি হচ্ছেন প্রথম ভারতীয়, ইনি হচ্ছেন কি প্রথম ভারতীয় যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে কে, আমাদের গুরুদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। তাহলে গুরুদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভারতীয় উপাচার্য, ভারতীয় উপাচার্য, প্রথম ভারতীয় উপাচার্য হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। জেমস উইলিয়াম কোলভিল হচ্ছে প্রথম উপাচার্য। লর্ড ক্যানিং কি ছিলেন, আচার্য ছিলেন, আচার্য। চ্যান্সেলর বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আর একটা হয় কি ভাইস চ্যান্সেলর। ভিসি হচ্ছে আমাদের কোলভিল, আর চ্যান্সেলর হচ্ছে লর্ড ক্যানিং। কেঞ্চিত পথিকেন, এই কেঞ্চিত পথিকেন ছদ্মনাম গ্রহণ করেছিলেন। কেঞ্চিত পথিকেন কার ছদ্মনাম, দীনবন্ধু মিত্র, কালীপ্রসন্ন সিংহ, মধুসূদন দত্ত না গিরিশ চন্দ্র ঘোষ? কি উত্তর হবে, দীনবন্ধু মিত্র উত্তর হবে। কি উত্তর হবে, কেঞ্চিত পথিকেন ছদ্মনামে তিনি নীলদর্পণ নাটক রচনা করেছিলেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে, 1784 খ্রিস্টাব্দে। কবে, 1784 খ্রিস্টাব্দে। আর কে প্রতিষ্ঠা করবে, স্যার উইলিয়াম জোন্স। কে প্রতিষ্ঠা করবেন, স্যার উইলিয়াম জোন্স। মনে রাখবে কে প্রতিষ্ঠা করছে, স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করছেন কি, এশিয়াটিক সোসাইটি। কি প্রতিষ্ঠা করছেন, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বলা রেখে, ঠিক আছে। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন, প্রশ্ন কি করেছে, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন, সিধু, বিরসা মুন্ডা, কানু, মোহাম্মদ মহসিন। কি উত্তর হবে, বিরসা মুন্ডা। তোমরা জানো মুন্ডা বিদ্রোহ কবে হবে, 1899 খ্রিস্টাব্দে। কবে হবে, 1899 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। তারপরে প্রশ্নটা কি বলেছে, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। প্রশ্ন কি বলেছে, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কোন বিদ্রোহের সাথে জড়িত ছিল, চুয়াড় বিদ্রোহের সাথে। কোন বিদ্রোহের সাথে, চুয়াড় বিদ্রোহের সাথে জড়িত ছিলেন। আর দেবী চৌধুরানী, রানী রাসমণি, রানী দুর্গাবতী, রানী শিরোমণি উত্তর হবে। উত্তর কি হবে, রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। ফরাজি কথার অর্থ কি, নবজাগরণ, আল্লাহর কাছে নিজেকে নিবেদন, মোহাম্মদ নির্দেশিত পথ, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তাহলে উত্তর কি হবে, মোহাম্মদ প্রদর্শিত পথ, ঠিক আছে। ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্যও থাকে, আবার মোহাম্মদ নির্দেশিত পথ থাকে, ঠিক আছে। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে কি, ওয়াহাবি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দেশিত পথ, আর এখানে হচ্ছে মোহাম্মদ নির্দেশিত পথ, বা আমরা এটা এই দুটোই উত্তর হওয়ার থাকে অনেক সময়, কিন্তু এখানে মোহাম্মদ নির্দেশিত পথেই করবে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে, কোন বিদ্রোহ হবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কোন বিদ্রোহের কথা বলা হয়েছে এখানে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এগুলো কবে কবে হয়েছে, কোল বিদ্রোহ 1831, সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763, সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855, আর নীল বিদ্রোহ হচ্ছে 1859। এগুলো ভালোভাবে মনে রাখো। তারপরে কি বলেছে দেখো, ভারতীয় জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত। তোমরা আমাকে উত্তর দাও যে জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, ঠিক আছে। জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, সবাই আমাকে উত্তর দাও। কি উত্তর হবে এটা, দিল্লিতে। কোথায় আছে, দিল্লিতে অবস্থিত, ঠিক আছে, দিল্লিতে অবস্থিত। জীবন স্মৃতি কার লেখা, জীবন স্মৃতি কার লেখা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার লেখা এটা, রবীন্দ্রনাথ ঠাকুরের। কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, ঠিক ভুলের কথা বলেছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ঠিক ভুল। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে, একদম সঠিক কথা। কলকাতা মেডিকেল কলেজ হয়নি, এটা কলকাতা মেডিকেল কলেজ নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ হয়েছিল কবে, 1835 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে নয়।
সতীদাহ প্রথা রোধ করেছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল কথা। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন, বেন্টিং সাহাব ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব কি করেছিলেন না 17 নম্বর রেগুলেশন আইন জারি করেছিলেন। কত সালে? 1829 খ্রিস্টাব্দে। তারপরে সতীদাহ প্রথা রোধ হয়েছিল। এটা বোঝা গেল কি বললাম? আমি যেগুলো যেগুলো ডেটাগুলো দিয়েছি সবগুলো খাতাতে নোট ডাউন করবে, এগুলো সব পরীক্ষায় আসবে। বিবৃতি বলেছে কি? সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলা ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল, কারণ বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচারণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করে দিয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সম্প্রদায়ের ধর্মচারণের অধিকার কোম্পানি আইন থেকে নিষিদ্ধ করে দিয়েছিল। কথা বোঝা গেল? তীর্থযাত্রা কর লাগিয়ে দেওয়া হচ্ছে। বিবৃতি, ওয়াহাবি আন্দোলন ছিল একটি ধর্ম সংস্কার আন্দোলন, এটি ছিল হিন্দু বিরোধী আন্দোলন। এটা একদমই নয়। তিতুমির ও তার অনুগামীরা ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে প্রয়াসী হয়েছিলেন। ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে শরীয়তের উপর নির্ভর করে ইসলাম ধর্মের সংস্কার ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। এই যে এই কথাটা, কিন্তু এই কথাটাই হচ্ছে আসল। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আশা করি এগুলো বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। আচ্ছা, পরবর্তী আমরা 1 নম্বরে এগুলো শেষ করলাম। 1 নম্বরে যতগুলো প্রশ্ন ছিল এগুলো সব শেষ করে দিলাম। এখন আমরা কি করব? 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নে কি বলা আছে দেখো। অ্যানাল স্কুল বলতে কি বোঝায়? নব্যবঙ্গ কাদের বলা হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কি কি বিষয় তুলে ধরা হতো? দামিনী কোহ বলতে কি বোঝায়? ফরাজিয়া আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন এবং এই আন্দোলনের লক্ষ্য কি ছিল? সঙ্গে আমরা 4 নম্বরে গুলো দেখবো। খেলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? হুতম পেচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ কলকাতার কিরূপ সমাজচিত্র তুলে ধরেছেন আর ওয়াহাবিয়া আন্দোলন সম্পর্কে লিখতে বলা হয়েছে। তাহলে এই যে এই প্রশ্নগুলো আমরা কি করব? আমরা পিপিটির মাধ্যমে নোটের মাধ্যমে এগুলো দেখব। ঠিক আছে, কি বলেছে প্রথম প্রশ্ন? কি বলেছে দেখো, 2 নম্বরের প্রথম প্রশ্ন, অ্যানাল স্কুল। অ্যানাল স্কুল কি? আমরা কি দেখতে পাই? অ্যানাল স্কুল কি না ফ্রান্সের মার্ক ব্লক, নামটা ভালোভাবে মনে রাখো, মার্ক ব্লক, লুসিয়েন ফেভর 1928 খ্রিস্টাব্দে দি অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। প্রথম প্রশ্ন এটাই যে দি অ্যানালস পত্রিকার প্রকাশক কে ছিলেন? মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার। এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক গোষ্ঠী অ্যানাল স্কুল নামে পরিচিত হয়। অ্যানাল স্কুলের ঐতিহাসিকেরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন ঘটিয়ে সামাজিক জীবরূপে মানুষের যে সামাজিক অবস্থান, আচার আচরণ কেমন, সভ্যতা সংস্কৃতি কেমন, খাদ্যাভাস কেমন প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনার ধারাটিকে প্রসারিত করেন। মানে পুরো যে ইতিহাস লেখার পদ্ধতি, এই গোষ্ঠীর 2 জন ঐতিহাসিক হলেন মার্ক প্লন আর হচ্ছে লুসিয়েন ফেভার। কথা বোঝা গেল? তাহলে এটা অ্যানাল স্কুল বোঝা গেছে। তারপরে কি বলেছে? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? পর্তুগিজ বংশোদ্ভূত তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1831 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। ঠিক আছে, কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা? 1831 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কার দ্বারাই হয়েছিল? ডিরোজিওর দ্বারা হয়েছিল। এখানে যারা ছাত্রগুলো যুক্ত হতো তাদেরকে নব্যবঙ্গ বলা হতো বা ইয়ং বেঙ্গল বলা হয়। একে ইংলিশে কি বলা হয়? ইয়ং বেঙ্গল। ঠিক আছে, ইয়ং বেঙ্গল কাদের বলা হবে? আমাদের এই যারা এই ডিরোজিওর অনুগামীদেরকে বলা হবে। নববঙ্গ আন্দোলন নামে পরিচিত নববঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন। দেখো সদস্যগুলোর নাম জিজ্ঞেস করে, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, দ্বারকারঞ্জন মুখোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক। এই নামগুলো ভালোভাবে মনে রাখো। এই নামগুলো ভালোভাবে মনে রাখো। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে কি ধরনের
সমাজচিত্র পাওয়া যায়। কি বলেছে, পত্রপত্রিকায় যেহেতু সমকালীন সমাজের প্রতিফলন ঘটে, তাই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকে বাংলা সমাজ জীবনের বিভিন্ন চিত্র পাওয়া যায়। সেই সমাজ চিত্রগুলো কি কি সেটা দেখো নিচে কি লেখা আছে। প্রথমে হচ্ছে কুসংস্কার দেখতে পাই। কি দেখতে পাই? কুসংস্কার। সে সময় সমাজে প্রচলিত কৌলিন্য প্রথা, মানে কুলীন ব্রাহ্মণ প্রথা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে প্রথাগুলো সেগুলো ছিল। বহু বিবাহ প্রথা ছিল, অনেকগুলো বিবাহ করতে পারা যেত। এই পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ লেখা হয়। এছাড়া নারী শিক্ষা, বিধবা বিবাহের পক্ষেও প্রচার চালানো হয়। শোষণ ও দারিদ্রতাও এখানে লক্ষ্য করা যায়। দরিদ্র ভারতীয় কৃষকদের উপর কর ভার, শোষণ, কৃষকদের প্রতিবাদ, বিক্ষোভ ও বিদ্রোহ, তাদের দারিদ্র প্রভৃতির কাহিনী এই পত্রিকায় তুলে ধরা হয়েছে। বোঝা গেল কি বললাম? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ চন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দামিনী কোহ। দামিনী কোহ কথার অর্থ হচ্ছে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের যে নিচের অবস্থান যে অঞ্চলগুলোকে বলা হতো কি? দামিনী কোহ, অর্থাৎ পাহাড়ের প্রান্তদেশ। দামিনী কোহ কথার অর্থ হলে পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালরা বিভিন্ন কারণে নিজেদের এলাকা ছেড়ে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বসবাস শুরু করেছিল। তারা বহু পরিশ্রম করে এখানকার জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষযোগ্য ও বাসযোগ্য জমি তৈরি করেছিলেন। সাঁওতালদের এই নতুন অঞ্চলকে বলা হতো কি? দামিনী কোহ। আর যেসব বহিরাগত যারা এসেছিল এখানে রাজস্ব সংগ্রহ করতে, যারা এসেছিল তাদেরকে বলা হতো কি? দিকু বলা হতো। কি বলা হতো? দিকু। দিকু মানে বহিরাগত জমিদার। বহিরাগত জমিদার। বহিরাগত জমিদারকে আমরা কি বলতাম? দিকু বলতাম। কি বলতাম? দিকু বলা হতো। বহিরাগত জমিদারকে কি বলা হতো? দিকু বলা হতো। ক্লিয়ার হয়েছে কি বললাম? এগুলো সব নোট ডাউন করে নিবে, ঠিক আছে? ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ফরাজি আন্দোলনের লক্ষ্যগুলো কি ছিল, বা আমরা যদি দেখি ফরাজি আন্দোলনের সমাজে কোন কোন চিত্রগুলো তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছ। ফরাজি আন্দোলনের লক্ষ্য, বাংলা ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। এখানে প্রশ্ন করেছিল যে ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন প্রথম, তাহলে হাজী শরীয়ত উল্লাহ। ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে পুনর্জাগরণ ঘটানো। দ্বিতীয় কি হচ্ছে? ইসলাম ধর্মের আদর্শ সম্মত মুসলিম সমাজ গঠন করা। আর 3 নম্বর হচ্ছে কি? দরিদ্র কৃষক ও তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নতি এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল। তাহলে এই হচ্ছে আমাদের 5টি প্রশ্ন। 2 নম্বরের 5টি প্রশ্ন আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা 4 নম্বরের প্রশ্নগুলো দেখব, ঠিক আছে? 4 নম্বরের প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছিল, যে খেলাধুলা ইতিহাস চর্চা আমাদের আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? এই কোশ্চেনগুলো বারবার আসছে। আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে খেলা স্পোর্টস হলো একটি সাংগঠনিক নিয়মনিষ্ঠ প্রতিষ্ঠান ভিত্তিপূর্ণ বিনোদন ও দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ। তো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে খেলাধুলা অতি জনপ্রিয় ছিল। পরবর্তীকালে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। খেলাধুলা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই ইতিহাসের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে এটা। আর সবচেয়ে বড় ব্যাপার, খেলাধুলার মধ্যে আমরা যেগুলো মেন স্ট্রিমে দেখতে পাই সেগুলো হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন, এগুলো দেখতে পাই। তবে গ্রামীণ যে খেলাগুলো আছে, ঠিক আছে, সেই খেলাগুলো আমরা দিনের পর দিন কি হচ্ছে দেখছি লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। ইউরোপে খেলা ইতিহাস চর্চার সূচনা হয় কবে? 1970-এর দশকে। খেলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হচ্ছে কে? ম্যাগান, রিচার্ড হোল্ড প্রমুখ। যে ম্যাগান এর লেখা হচ্ছে দ্য গেমস এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম। দ্য গেমস এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম খেলার ইতিহাস চর্চার একটি অন্যতম একটি অমূল্য গ্রন্থ হচ্ছে এটি। কার লেখা? যে ম্যাগানের লেখা। ইংল্যান্ডে কবে শুরু হয়েছে? 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এর ফলে খেলার ইতিহাস চর্চা একটি সাংগঠনিক রূপ পায়। ঐতিহাসিক হবসবম খেলাকে বিংশ শতাব্দী ইউরোপীয় জীবনধারার এক অন্যতম প্রধান সামাজিক অভ্যেস বলে বর্ণনা করেছেন। ক্লিয়ার? ভারতে খেলার ইতিহাস নিয়ে চর্চা শুরু হয় কবে? 1980-র দশকে।
এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা করেন হচ্ছে সৌমেন মিত্র। কে করেছেন? সৌমেন মিত্র। তার গবেষণার বিষয় হলো ঔপনিবেশিক বাংলায় ফুটবল ও জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও উপপ্রাদেশিকতা কেমন ছিল। সাম্প্রতিককালে বরিয়া মজুমদার, এই নামটা ভালোভাবে মনে রাখো, বরিয়া মজুমদার খেলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 22 ইয়ার্স টু ফ্রিডম, আ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট। 22 ইয়ার্স টু ফ্রিডম, আ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট, এটা ভালোভাবে মনে রাখবে। কার লেখা এটা? বরিয়া মজুমদার। এছাড়া ঐতিহাসিক নলিন মেহতার সঙ্গে মেগান রচনা করেছেন অলিম্পিক্স দ্য ইন্ডিয়া স্টোরি। অলিম্পিক্স দ্য ইন্ডিয়া স্টোরি। ফুটবল বিষয়ে কৌশিক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। রামচন্দ্র গুহ ভারতীয় খেলার ইতিহাসে সমৃদ্ধ করে তার লেখার মাধ্যমে। তো আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন খেলাধুলো, সেটাও তোমাদের জানতে হবে। কেন গুরুত্বপূর্ণ? এখানে মেলবন্ধন ঘটে, খেলা জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি করে, গণ আবেগ সৃষ্টি করে, একতা আসে, ঐক্যবদ্ধ হতে পারি আমরা। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ফলে বাঙালিদের মনে যে ব্রিটিশ বিরোধী জনমত গড়ে ওঠে খেলার মাধ্যমে, তার প্রকাশ লক্ষ্য করা যায়। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ফুটবল দল ব্রিটিশ ইস্ট ইয়র্ক ইয়র্ককে পরাজিত করেছিল, ইয়র্ক শায়ারকেও বলা হয়, পরাজিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি হয়। ডক্টর রামচন্দ্র গুহ মনে করেন যে এই জাতীয়তাবাদী স্পর্ধিত প্রকাশ দেখে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রোধ করে ও কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে। তাহলে বঙ্গভঙ্গ কবে রোধ হয়েছিল প্রশ্ন করবে? 1911 খ্রিস্টাব্দে। আর কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তর হয়েছিল? এটাও 1911 খ্রিস্টাব্দে। বোঝা গেল কি বললাম? খেলায় নারীদের যে অংশগ্রহণ সেটাও আমরা দেখতে পাই। স্বাধীনতা, নারী স্বাধীনতার বিষয়ে এটা ধারণা করা যায়। খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশের সমাজ সংস্কৃতির পরিচয় আমরা এখানে পেতে পারি। বিভিন্ন খেলার মধ্য দিয়ে বৃহত্তর সমাজে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ফুটে উঠেছে এখানে। তারপরে আমরা দেখতে পারি যে এখানে কি বলেছে, যে বর্তমান খেলা ইতিহাসে প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এখন বেশিরভাগ সময় আমাদের যে গ্রাম্য যে খেলাগুলো আছে দেখো, যেমন লুকোচুরি, কানামাছি, কুমিরডাঙ্গা, ডাঙ্গুলি, হাডুডুডু, কিতকিত ইত্যাদিগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, কারণ বাচ্চারা আজ এই সব খেলা খেলছে না, ফোনের মধ্যেই সব খেলতে চাইছে। তো ফোন 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 করে করে ফোনের মধ্যেই তারা কি করছে? খেলা খুঁজছে। মাঠে ঘাটে খেলা শরীর চর্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই মাঠে ঘাটে খেলাধুলো করবে, শরীর এতে সুস্থ থাকবে, পড়াশোনাও ভালো হবে। হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকে বাংলা সমাজে কি প্রতিফলন পাওয়া যায়? হুতম প্যাঁচার নকশা কে করেছিলেন? কালী প্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচা তার ছদ্মনাম ছিল, ঠিক আছে। 1861 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তৎকালীন বাঙালি সমাজের বিশেষত ব্রিটিশ আমলে কলকাতা ও তার আশেপাশের অর্থ সম্পদ ফুলে ফেপে ওঠা এক সমাজের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছিল হুতম প্যাঁচার নকশায়। হুতম প্যাঁচার নকশায় সমাজের ধ্বজাধারী শ্রেণী বিভাজন যেটা দেখতে পারি, মানে যারা বড় লোক আর গরিব লোকের একটা বিভাজন দেখতে পাই এখানে। আমরা গ্রন্থে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা হচ্ছে কি, তারা হলেন এই সময় অগ্রবর্তী বা ধ্বজাধারী মানুষজন, যারা বড় লোক মানে ধনী ব্যক্তি, যারা যারা সকলেই কম বেশি অসৎ উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, লেখক নিজেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। লেখক তাদের 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ভাগ হচ্ছে যারা ইংরেজি জানতো কিন্তু সাহেবী অন্ধ অনুকরণও করেছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিন্তু অন্ধ অনুকরণ করেনি, আর ইংরেজি না জানা গোড়া হিন্দু। এই 3টে পার্টে তিনি কি করেছেন? এটাকে ভাগ করেছেন। ধনী সমাজে যে আমরা দেখব, ধনী সমাজের যে একটা প্রতিক্রিয়া, এক ধনী পরিবারের সন্তান হওয়ায় এই সম্প্রদায়ের মানুষজনকে খুব কাছ থেকে দেখেছেন। তার নকশায় এই বাবু সম্প্রদায় হীনতা, কপটতা মানে হচ্ছে চালাকি করা, লোকের সবকিছু কেড়ে নিজেকে নিজেকে সমৃদ্ধ করা, এগুলো আমরা দেখতে পাই। ভণ্ডামির কথা তিনি তুলে ধরেছেন এবং তীক্ষ্ণ শেষাত্মক ভাষায় তাদের আক্রমণ করেছেন। সামাজিক সংস্কারক, ঠিক আছে, সংস্কারক 19 শতকে বাংলা সমাজের সতীদাহ প্রথা রোধ, বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধ প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহ প্রচলনের সপক্ষে যে আন্দোলন হয়েছিল হুতম প্যাঁচার নকশায়, সে সম্পর্কে আলোচনাও স্থান পেয়েছে। নকশা যেসব মনীষীদের তিনি বিশেষ স্মরণ করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার, এদের নাম করেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা পত্রিকা আছে, কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। সমকালীন লোক সংস্কৃতি আমরা যদি দেখি, হুতম প্যাঁচার নকশা থেকে সমকালীন অনেক প্রচ্ছদ আমরা পেতে পারি, লোক সংস্কৃতির কথা পেতে পারি আমরা এখান থেকে। তার নকশার মধ্যে উল্লেখযোগ্য হলো চড়ক পার্বণ। কি পেতে পারি আমরা এখান থেকে? আমরা কি পেতে পারি এখান থেকে?
কি পাবো আমরা? চড়ক পার্বণ এটা দেখতে পাই, কলিকাতার বারোয়ারি পূজা দেখতে পাই, মাহেশ্বরের হচ্ছে স্নানযাত্রা দেখতে পাই, রথযাত্রা দেখতে পাই, দুর্গোৎসব দেখতে পাই, রাসলীলা দেখতে পাই। এছাড়াও তার বিভিন্ন নকশায় নীলের রাত্রিব্রত, পাঁচালী, যাত্রাগান, পিঠে পার্বণ, পৌষ সংক্রান্ত, ষষ্ঠীর বাটা প্রভৃতি লোক সংস্কৃতি নিদর্শন এখান থেকে পেয়ে থাকি। এই সময়ে বাবুচির রচনায় পাঁচালী, টপ্পা, এই যে টপ্পা, এই টপ্পা গান কোথায় গায়ে শোনা যায়? টপ্পা গান আমাদের উট চালকদের, রাজস্থানের উট চালকদের আমরা কি বলি, যে গানটা করতো তাদেরকে আমরা টপ্পা গান বলি। আখড়া ইত্যাদি লোকায়ত উপকরণও তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। সমকালীন শিক্ষা ব্যবস্থাও তিনি বলেছেন যে নকশার মধ্যে দিয়ে তিনি বিধর্মী চিত্র, এখানে এই নকশাগুলি থেকে একদিকে ইংরেজি শিক্ষার প্রসার, অন্যদিকে বাংলা ও সংস্কৃতি শিক্ষার নানান কথা জানা যায়। এই সময়ে বাংলা গ্রন্থের মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সেগুলো হচ্ছে চাণক্য শ্লোক, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। কবে হয়েছিল বর্ণ পরিচয়? 1855 খ্রিস্টাব্দে, ভালোভাবে মনে রাখবে। সীতার বনবাস, টেকচাঁদ ঠাকুরের আলারের ঘরের দুলাল হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। টেকচাঁদ ঠাকুরের হচ্ছে কি আলালের ঘরের দুলাল। তাহলে এইগুলো সম্পর্কে তিনি কি করেছেন? তার নকশায় বর্ণনা করেছেন। এবং মাদক দ্রব্য সম্পর্কে তিনি বলেছেন যে বালক বা বাচ্চা বড়রা সবাই মাদক দ্রব্যে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন বোঝা গেল। কি বললাম? হুতম প্যাঁচার নকশা কি কি বর্ণনা করা হয়েছে। এরপরে কি বলা হয়েছে কি দেখো, ওয়াহাবি আন্দোলন। কি কথা বলা হয়েছে? ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। ওয়াহাবি আন্দোলন 19 শতকের প্রথমার্ধে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলির মধ্যে ওয়াহাবি আন্দোলন ছিল অন্যতম। ভারতে এই আন্দোলনের বিস্তার ঘটেছিল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বাংলা, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে। উৎপত্তি যদি জিজ্ঞেস করা হয় কোথায় হয়েছে, এই আন্দোলনের উৎপত্তি হচ্ছে আরব দেশে। ভালোভাবে মনে রাখবে, ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছে কোথায়? আরব দেশে। আর কে করেছে? আব্দুল ওয়াহাব ছিলেন এই আন্দোলনের প্রবর্তক। তার নাম অনুসারে এই আন্দোলনের নাম করা হয়েছিল ওয়াহাবি। ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। কি বলা হয়েছে? ওয়াহাবি শব্দের অর্থ কি বলা হয়েছে? নবজাগরণ। তিনি কি করতে চাইছিলেন? তিনি ইসলাম ধর্মের সংস্কার করে নতুন পুনর্জীবন ঘটাতে চাইছিলেন। দারুল হারব মানে বিধর্মীর দেশ, দারুল হারব কথার অর্থ বিধর্মী, আর দারুল ইসলাম মানে হচ্ছে ধর্মরাজ্যে পরিণত করা। ওয়াহাবি আন্দোলন কবে শুরু হয়েছে? 1820 থেকে 1885 খ্রিস্টাব্দ। ভারতীয় ওয়াহাবি আন্দোলন শুরু করেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ। ক্লিয়ার? এটা 1803 হবে, 87। এবং তার পুত্র আজিজ। অবশ্য ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলি সৈয়দ আহমেদ। এইটা ভালোভাবে মনে রাখবে যে প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? রায়বেরেলির হচ্ছে রায়বেরেলির আমরা সৈয়দ আহমেদকে দেখি যে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত তিনি আজিজের সংস্পর্শে এসে ইসলাম ধর্মের মধ্যে শুদ্ধিকরণ আন্দোলন শুরু করেন। তিনি তার গুরু আজিজের মতো ঘোষণা করেন যে ইংরেজ শাসিত ভারত হলো দারুল হারব, সুতরাং ইংরেজদের উচ্ছেদ করে একে দারুল ইসলাম বা ধর্মরাজ্যে পরিণত করতে হবে। তিনি ইংরেজ বিরোধী আদর্শ প্রচার করলেও পাঞ্জাবের শিখদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। 1831 খ্রিস্টাব্দে শেষ সৈয়দ আহমেদ বালাকোটের যুদ্ধ, ভালোভাবে মনে রাখবে, বালাকোটের যুদ্ধ কবে হয়েছিল? 1831 খ্রিস্টাব্দে হয়েছিল। শের সিংয়ের হাতে। কার হাতে? না, শের সিংয়ের হাতে তিনি মারা যান। শের সিংয়ের হাতে তিনি মারা যান, পরাজিত ও নিহত হন। কথা বোঝা গেল? শের সৈয়দ আহমেদ। আন্দোলনের অবসান কিভাবে হয়েছে? শের সৈয়দ আহমেদের মৃত্যুর পর তার সুযোগ্য শিষ্য এনায়েত আলী ও বিলায়েত আলী ওয়াহাবি আদর্শ প্রচার করেন। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ব্রিটিশ সরকারের দমন নীতির ফলে ওয়াহাবি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। তার জন্য আমরা দেখি যে ওয়াহাবি আন্দোলন শেষ হয়ে যায়। এবং বাংলায় ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন কে? মীর নিসার আলী। কে করেছিলেন? মীর নিসার আলী, যাকে আমরা কি বলি? তিতুমির বলি। কি বলি? তিতুমির। ঠিক আছে, কবে করেছিল এটা? 1831 খ্রিস্টাব্দে। একেই আমরা কি বলি? বারাসাত বিদ্রোহ বলি। কি বলি? বারাসাত বিদ্রোহ বলি। ঠিক আছে, আর বারাসাতে
তিনি নারকেল বেড়িয়ায়, বারাসাতের নারকেল বেড়িয়া, নারকেল বেড়িয়ায় কি করেছিলেন? বাঁশের কেল্লা। কি করেছেন? বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। কে করেছিলেন? তিতুমির, যার প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। বারাসাত বিদ্রোহ কবে হবে? 1831 খ্রিস্টাব্দে। যা যা আমি এখানে লিখেছি সবগুলো নোট ডাউন করবে। আশা করি তোমাদের এই বিষয়গুলো থেকে আর কোনো ডাউট থাকবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।